টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি খুব বেশি একটা ভালো নেই। আমি তো 2-3 দিন ব্লগই করতে পারিনি। এই কৃপাকে আনা নেওয়া করতে হচ্ছে, সকালে আসছি রাতে যাচ্ছি, সেই জন্য ব্লগ এডিটও করতে পারছি না, ভিডিও বানাতে পারছি না। আমি এখন বিধাননগরের বাস ধরবো, তারপর যাব বিধাননগর, সেখান থেকে ট্রেনে করে হাবড়া। বুঝতে পেরেছো? এই সকাল 6:37 ট্রেনটা ধরে আসলাম। তো চলো যেতে যেতে কথা বলি। আজকে আবার শুক্রবার, সন্তোষী মায়ের পুজো দেওয়া হয়নি। আজকে ওর বাবার নিয়ে আসার কথা ছিল সকালবেলা, তারপর বাবা বলে যে আমার শরীরটা ভালো নেই, তুমি নিয়ে যাও। এই কারণেই আজকে সকালবেলা ঝামেলা হয়ে গেল। আমি জানি ওর বাবা আজকে কৃপাকে কলেজে নিয়ে আসবে, ওই জন্য আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম। দেরি করে বলতে মানে 4:45টার দিকে মনে হয় আমি ঘুম থেকে উঠলাম। 4:45টার সময় আমার বর আমাকে ফোন করে বলল যে আমি যেতে পারবো না, তুমি মেয়েকে নিয়ে যাও। তারপরে বাসি আসি কাজকর্ম, রাধা মাধবের পুজো দেওয়া, স্নান করা, কৃপার জন্য টিফিন বানানো, এইসব ঝটফট করে করে মেয়েকে নিয়ে বের হলাম। আমি তো জানি যে ওর বাবা বের হবে, সেই জন্য কালকে রাতে আমি কোনো কিচ্ছু গুছিয়ে রাখিনি। সকালবেলা হুট করে বলল যে সে বেরোতে পারবে না, তার শরীর ভালো লাগছে না। আমি তো তারপর চোখে মুখে অন্ধকার দেখছি। বিধাননগরে আসার পর শুনলাম বনগাঁ ট্রেনটা 40 মিনিট পর আসবে। 40 মিনিট আমাকে এখানে ওয়েট করতে হবে। তার আগে একটা বারাসাত লোকাল রয়েছে। আমার বর বলল যে তুমি তাহলে বারাসাতে চলে আসো। আমি বললাম যে সেই তো আবার ব্রেক জার্নি, বারাসাতে গিয়ে দাঁড়িয়ে থাকবো প্ল্যাটফর্মে, আবার সেই বনগাঁ লোকাল আসবে, তারপর আবার সিঁড়ি ভেঙে ব্রিজ পার হয়ে ওই পাশে গিয়ে ট্রেন ধরতে হবে। তো আমার এরকম ব্রেক জার্নি করতে একদমই ভালো লাগে না। কিন্তু আমার বর বলবে যে তুমি যে ট্রেনটা পাবে হাতের কাছে সেই ট্রেনে উঠে পড়বে, বারাসাত হোক দত্তপুকুর হোক, সেই ট্রেনে তুমি উঠে কিছুটা এগিয়ে থাকবে। পথে ঘাটে যদি কোনো বিপদ আপদ হয় তখন তো তুমি তাড়াতাড়ি করে হাবড়াতে চলে আসতে পারবে। আর তুমি যদি ওই বিধাননগরে থাকো, যদি ট্রেন আর না পাও, সে সময় তো অসুবিধা। বারাসাত প্ল্যাটফর্মে এসে আমি প্রায় ঘন্টাখানেক সময় বসেছিলাম, তারও মনে হয় বেশি সময় হতে পারে। বনগাঁ লোকালটা আসলো, তারপরে এই দেখো বনগাঁ ট্রেনে উঠেছে। তারপর তো স্টেশনে গিয়ে আবার ভ্যানে উঠতে হবে, ভ্যানে করে তারপরে আমার বাড়ি। আমার শরীরের সব এনার্জি এই পথেই শেষ হয়ে গেল। মনে মনে ভাবছি যে আমি মনে হয় আজকে আর বাড়িতে গিয়ে সন্তোষী মায়ের পুজোটা দিতে পারবো না, আমার শরীর এত খারাপ লাগছে। আজকে লুচি তরকারি করেছিলাম সকালবেলা, ভাবছি বাড়িতে গিয়ে লুচি তরকারি খাবো, এত খিদে পেয়ে গেছে জার্নি করে। কিন্তু বাড়িতে এসে দেখি যে লুচি তরকারি নেই। কৃপা অর্জুন স্কুলের টিফিনে নিয়ে গেছে, তারপর আমার বর টিফিন করেছে, ঘর মোছার মেয়েটা খেয়েছিল। এখন প্রায় 2টো বাজে। আমি বাড়িতে এসেছি 12:10-এর সময়। এসে সেই হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় না ছেড়েই আমি রান্নাবান্না করি। যখন আমি বাইরে থেকে আসি আমি জামা কাপড় তো ছাড়ি না, জামা কাপড় ওই চেঞ্জ করার পর আমার আর রান্না করতে ইচ্ছে করে না। তো সেই জন্য হাত পা ধুয়ে তারপরে ভাত রান্না করলাম, আর হলো গিয়ে পাট পাতা দিয়ে ডাল, আর ওর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। প্রেশার কুকারে করে নিয়েছি, রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। তারপর ওই রান্না করে বাসন কোসন ধোয়া মাজা, ওই দেখো এসিটা চালিয়ে রেখেছে, দরজাটাকে খোলা। তারপর বাসন কোসন মেজে ঘরদোর গুছিয়ে স্নান করলাম। স্নান করে এসে একটুখানি বিশ্রাম নিলাম, ওই ভাত খেয়েছিলাম, তারপর থাইরয়েডের ওষুধ সকালবেলা খাওয়া হয়নি সেটা খেলাম। তারপর 1:30টার দিকে ভাত ঠাত খেয়ে এই যে এখন আবার রেডি হলাম। কৃপার বাবা এখন গাড়ি নিয়ে বের হবে, তো সেই সাথে আমি আর অর্জুন যাচ্ছি। আমরা 4জন যেন তো একসাথে হতেই পারছি না। তো ভাবলাম যে গাড়িতে আস্তে আস্তে তাও 4জনে একটু কথাবার্তা বলতে পারবো। সকালবেলা বেরিয়ে যাই, আসি ওই রাত্রেবেলা, রাতের বেলা তখন না আর কারো কথা বলার মতো এনার্জি থাকে না। আমরা বাড়িতে সেই ঢুকি 8টা 8:30টার সময়। এসে তো আমি রান্না বান্না করি, সবাইকে খেতে দেই, কৃপা দুটো খেয়ে সাথে সাথে শুয়ে পড়ে। তারপর আমারও সেই একই অবস্থা। ওর বাবা তো সবসময় তাড়াতাড়ি শুয়ে পড়ে, তা যাই হোক আমিও তাড়াতাড়ি শুয়ে পড়ি, কৃপাও তাই। অর্জুন পড়াশোনা করে, অর্জুন একটু লাস্টে ঘুমায়, অর্জুনের পরীক্ষা চলছে। আমরা 4টে মানুষ এখন আর সেই একসাথে বসে যে একটু গল্পগুজব করবো সেটা আর হচ্ছে না। একসাথে ভাত খাওয়াও হচ্ছে না, একসাথে গল্পগুজবও হচ্ছে না। মানে কেমন জানি সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। শুধু ছোটাছুটি 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 এই শুধু চলছে সারাদিন। ট্রেন ধরো, বাস ধরো, অটো ধরো, টাইম দেখো কখন কি আসবে, এই সব নিয়েই শুধু সারাদিন ব্যস্ততা। তোমাদের সাথে আমি দেখো একটু
কথা বলার সময় পাইনি। এই যে রান্নাবান্না যখন করছিলাম, আমি যে একটু মোবাইলটা অন করে ব্লগ করব সেটাও আমার যেন আর ইচ্ছে করছে না। আমি তো 2-3 দিন ব্লগ করিনি। ব্লগ ওই যে বললাম না, এডিট করতে পারছি না, আপলোড করতে পারছি না, আমি কি ব্লগ করব। তো ভাবলাম কৃপার বাবা যখন গাড়ি নিয়েই যাচ্ছে, তো সেই সাথে আমি আর অর্জুনও যাই, আমরা 4 জন একসাথে হব, 4 জন একসাথে একটু গল্প করতে পারবো। 3:15 মতো বাজে। ওই দেখো অর্জুন ওইখানে ঘুমাচ্ছে পেছনে। ও স্কুল থেকে আসলো, এসে তারপরে স্নান খাওয়া দাওয়া করে এই তো সাথে সাথে গাড়িতে উঠে গেল। ওর বাবা দোকান থেকে চা খাচ্ছে, সেই জন্যই গাড়িটা দাঁড়িয়েছে। অর্জুনের বাবা ওই যে দোকান থেকে চা খাচ্ছে, ওই জন্য এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমারও ঘুম পাচ্ছে। জলটা কি সুন্দর টলটল করছে, এটা দেখলেই স্নান করতে ইচ্ছে করে। কৃপা 1 সপ্তাহ ধরে কলেজ করছে, তাতেই মনে হচ্ছে আমরা 4 জন একসাথে কতদিন হতে পারছি না, কতদিন আমরা একসাথে বসে লাঞ্চ বা ডিনার করছি না। কেমন যেন আমার ঘরের রুটিনটা সব এলোমেলো হয়ে গেছে বন্ধুরা। আমরা 4টে মানুষ একসাথে এখন আর হতেই পারছি না। না আমরা 4টে মানুষ একসাথে ব্রেকফাস্ট করছি, না ডিনার, না লাঞ্চ, না আমাদের চায়ের আড্ডা, সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। ওই যে দেখো কৃপা চলে এসছে। এই যে এদিকে হাত নাড়া, মুখটা দেখাই পাশে, এদিকে সামনে আয়, লিখে দে তারপরে বেরোই। ফোনটা খুলে দাও। কি আমি না তুই আয় সামনে, যাও ও সামনে। আমার বড় ভালো করে রাস্তা চেনে না তো, এবার জিপিএস শুধু মিসগাইড করে, একবার এক এক জায়গায় নিয়ে যায়। আসার সময় সেই জঙ্গলে চলে গেছে, কবরস্থানে চলে গেছে। একটা পাড়ার মধ্যে দেখি কি কবরস্থান, আশেপাশে সব বাড়ি, নর্মাল যেরকম বাড়িঘর হয় সেরকম, আর পাশের একটা সে ছোট্ট একটা এই কবরস্থান রয়েছে। ওই নিউ টাউনে ঢোকার সময় দেখলাম সেখানে চলে গেছে, সেখান থেকে আর গাড়ি বের করতে পারছে না। এখন আবার কি ব্রোজের হাট, লাউহাটি, কোথায় কোথায় যাচ্ছে, ওই জিপিএসটা শুধু ভুলভাল গাইড করে। হ্যাঁ বের করে দেবে। এখন যদি বাবা কেটে দেয় না এটা, ততক্ষণ বলতে থাকবে, ততক্ষণ না গাড়ি অবধি পৌঁছবে। আশফল খেয়েছিস তুই? ওটা খেলাম তো। খা। এটা কি লাউহাটি নাকি ব্রোজের হাট? লাউহাটি কি নাম? এসব রাস্তায় কখনো ভোজের হাট, ভোজন করে না। হ্যাঁ ও ভোজের হাট, আমি বলি ব্রোজের হাট। এসব রাস্তায় আর কখনো আসেনি। এর থেকে মেইন রোড দিয়ে আসতে হয়ে যেত, এই ভিতরের রাস্তাগুলো চেনা মুশকিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। কি অবস্থা, এই এখনো আমরা ঘুরন চক্কি খাচ্ছি। কোন কোন গ্রামের মধ্যে নিয়ে এসছে আমার বর। এখান দিয়ে গাড়ি যাচ্ছে না, ওখান দিয়ে যাওয়া যাবে না। এখানে কাঁচা রাস্তা, ওখানে পাকা রাস্তা, কিন্তু গ্রামটা দেখতে বেশ, ওরে বাপরে গ্রামটা দেখতে বেশ ভালো, কি সুন্দর। এর মধ্যে হাঁটতে ইচ্ছে করছে। Head east. চলো একটু ঘুরে আসি। In 100 meters, turn left. রাত হয়ে গেলে এইসব রাস্তায় গাড়ি চালাতে পারবে না। হ্যাঁ ইউটার্ন বলছে, দেখছো বের হও তো ভগবান, তোমরা যে গুগল ম্যাপে সাইডে তুমি মানুষের কথা শুনো। এখানে রথের মেলা হবে, এখান থেকে আমার বর জিলাপি গজা এগুলো নিয়ে আসছে। যে বিগ বস ফুল এপিসোড টুডে কি নিয়ে আসছে দেখি। বিগ বস দেখি অনেক কিছু নিয়ে আসছে, ওই জিলাপির দোকানে যা যা পাওয়া যায়। ফুল এপিসোড টুডে বড় গজা, জিলাপি, বাচ্চা মোবাইল ভাত, ছোট গজা। এটা কি? এটা মনে হয় লাভ 020। কি লাভ 020? এবার দাম দিকে তো। এর আগে লাড্ডু, বিস্কুট, পাউরুটি এসব খাওয়া হয়েছে। আমি পাউরুটি খাইনি, আমি লাড্ডু খেয়েছিলাম শুধু। আমি খেয়ে দেখি কি কি আছে। ব্যাগটা নিও তো। জল আছে,
বন্ধুরা, এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু আমি বৃহস্পতিবার দিন করেছিলাম। বৃহস্পতিবার দিন কোনো ব্লগ করিনি তো, সেই জন্য এগুলো আর শেয়ার করা হয়নি। কিন্তু এই মন্দিরে এসে আমি একটুখানি ভিডিও করেছিলাম, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। বৃহস্পতিবার দিনও আমি কৃপার কলেজের সামনে ঘোরাঘুরি করেছি। এই মন্দিরটা কৃপার কলেজের সামনে। তো এই মন্দিরটা নাকি এই বছর রথযাত্রায় নতুন উদ্বোধন হবে, জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে। অনেকের মুখেই শুনছিলাম যে এখানে নাকি 2-3টে মন্দির রয়েছে আশেপাশে। আজকে চলেই আসলাম আমরা সবাই মিলে। তো মন্দিরটা দেখে এত ভালো লাগছিল, আমি ওই জন্যই একটুখানি ভিডিও করলাম। আর ক্যামেরার দিকে তাকাতে পারছি না, এত রোদ, ওই জন্য আর তাকাতে পারছি না ক্যামেরার দিকে। তাড়াতাড়ি করে সানগ্লাসটা পরতে হবে। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। নিউ টাউনে তো প্রচুর খালি জায়গা রয়েছে। আমরা এখানে প্রচুর ফটো তুলেছি। আর মন্দিরের চূড়ায় একটা অন্য রকমের বিগ্রহ দেখলাম, জগন্নাথ রূপী কৃষ্ণ ঠাকুর। আমি এই ধরনের বিগ্রহ এর আগে কখনো দেখিনি। এখানে আসার পর তো আমরা সবাই বেশ খুশি, আমাদের সবার খুব ভালো লেগেছে এই মন্দিরে আসার পর। মন্দির এমনই একটা জায়গা, এখানে আসলে শরীর, মন, মাথা সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়। ভগবানের চোখের দিকে তাকিয়ে যখন থাকি তখন গায়ে কেমন জানি একটা কাঁটা দেয়। আমার বাড়ির রাধা মাধব বলো আর মন্দিরের ঠাকুর বলো, যখনই আমি ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকি তখনই মনে হয় যে ঠাকুর আমাকে কিছু বলছে। আমার মনের সমস্ত রকমের রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এগুলো তার কাছে বলে যেন আমার মনটা হালকা হয়ে যায়। মন্দিরের কাজ এখনও শেষ হয়নি, ঠাকুরকে রং করা হচ্ছে। সম্ভবত এটাকে অঙ্গরাগ বলে মনে হয়, জানি না, হয়তো ভুলও বলতে পারি। এখানে রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে, হনুমানজিও রয়েছে। জগন্নাথ ঠাকুর না ভেতরের দিকে রয়েছে, কাপড় দিয়ে ঢাকা। যেদিন মন্দির উদ্বোধন হবে সেই সময় জগন্নাথ দেবের মুখ দেখানো হবে। এটা তো মেইনলি জগন্নাথ দেবের মন্দির। তোমরা আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছ ওদের সবার সাথে কিন্তু আমার এই কলেজের এখানে এসে পরিচয় হয়েছে। ওরা কিন্তু কেউ আমার পুরনো বন্ধু না। ওদের সাথে আমার এই 3-4 দিন ধরে আলাপ হয়েছে। 3-4 দিনের মধ্যেই বেশ ভালোভাবেই একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। ওরাই আমাকে বলছিল ব্লগে তুমি এই মন্দিরের ভিডিওটা শেয়ার করো, সবার ভালো লাগবে দেখতে, মন্দিরটা খুব সুন্দর। তো এইটুকুই ছিল মন্দিরের ভিডিও। সেদিন আমি যখন কৃপার কলেজের সামনে মন্দিরে ঘোরাঘুরি করছিলাম, ওদিন তো আমি এই জামাটা পরে গিয়েছিলাম। তো এই জামাটা একদম নতুন ছিল, সেদিনই ফার্স্ট পরা হয়েছে। প্যাকেট খোলা হয়নি বলতে মানে আমি ওই অনলাইন থেকে তো এসছে জামাটা, তো ওই প্যাকেটটা খুলে আমি দেখেছিলাম যে জামাটা কীরকম। তারপর আবার ঠিক সেইভাবেই আমি ভাঁজ করে জামাটাকে আবার ওই অনলাইনের যে প্যাকেটগুলো রয়েছে না তার মধ্যে ভরে ওইভাবেই রেখে দিয়েছি। তো অনেক দিন সেইভাবেই পড়েছিল। এটা এসছে মনে হয় কয়েক মাস হয়ে গেছে জামাটা এসছে। কৃপা সেদিন দেখে বলে কি, মা তুমি তো এই জামাটা একবারও পরোনি, এটা একদম নতুন পরে আছে, এই জামাটা কবে এসছে, তুমি এই জামাটা পরে নিও, এখন তো প্রতিদিনই বেরোচ্ছ, এই জামাটা পরে নিও, এই কথা আমাকে কৃপা বললো। আর এটা বলে জামাটাও বের করে খাটের উপরে রেখে দিয়েছে। তো আমি সেদিন ওই জন্য এই জামাটা পরে গেলাম। তো এই জামাটার মধ্যে কে জানি চুইংগাম লাগিয়ে দিয়েছে, এটা চুইংগাম চিপকে দিয়েছে, দেখতে পেয়েছো? তো জামার মধ্যে যখন চুইংগামটা লাগানো ছিল তখন তো চুইংগামের রংটা একদম সাদা ছিল, কি যে অস্বস্তি হচ্ছে। এই দেখো এই সাইড থেকে দেখতে পেয়েছো, পেছন দিকে এই সাইড দিয়ে এইভাবে। কলেজে পড়া অতগুলো ছেলে মেয়ের সামনে আমার জামার মধ্যে এরকম চুইংগাম লাগানো, এত রাগ হচ্ছিল না। এই দেখো এইভাবে আমি সেই দাঁড়িয়ে রয়েছি। আর আমি যখন যেখানে বসি সেই জায়গাটা আমি খুব ভালো করে দেখি যে কোথাও কিছু আছে কি না, আমি ভালো করে চেক করে বসি। যখন যে বেঞ্চে বসি, আমি এই যে কৃপাকে আনা নেওয়া করছি, আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বসছি, আমি ভালো করে ওই জায়গাটা দেখি যে এখানে ধুলোবালি আছে কি না। আমার ব্যাগে তুমি প্লাস্টিক ব্যাগ, এই পুরনো রুমাল, তারপরে ওই কী বলে খবরের কাগজ, এগুলো সব পাবে। আমি ওগুলো দিয়ে ভালো করে জায়গাটাকে মুছে তারপরে বসি। যদি আমার মনে কোনো সন্দেহ থাকে যে জায়গাটা নোংরা বা কিছু, তাহলে আমি মুছে টুছে বসি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি অসাবধানে হয়তো চুইংগামের উপরে বসে পড়েছি, সেইভাবে হয়তো আমার জামায় এটা চিপকে গেছে। ওই জন্য আমি বলছি যে আমি যখন যেখানে বসি আমি সেই জায়গাটা একটু ভালো করে দেখে নিই যে ওই বেঞ্চের মধ্যে কোনো কিছু আছে কি না, ওই জায়গায় কোনো কিছু আছে কি না।
তো আমি তো কোনো কিছুই দেখিনি, তার জন্যই বলছি যে এটা কেউ ইচ্ছে করে চিপকে দিয়েছে জামার মধ্যে। কারণ আমি অটোতে উঠেছি, বাসে উঠেছি, ভিড় বাসে কয়েকবারই আমার অটো, ট্রেন, বাস এসবে ওঠা হয়েছে, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। মানুষের মাথায় যে কীরকম দুষ্ট বুদ্ধি থাকে বাইরে বের হয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমিও টের পাচ্ছি, কৃপাও টের পাচ্ছি। খুব বেশি একটা অসুবিধা হয়নি। আমি যখন খেয়াল করলাম যে জামায় এরকম চুইংগাম লাগানো রয়েছে, তখন আমি মানে ওই ব্যাগটা আছে না, ওই আমার যে সাইড ব্যাগটা আছে ওটা একটু লম্বা করে ঝুলিয়ে দিলাম, বেলটাকে বড় করে দিয়েছি, বড় করে দিয়ে তারপরে ওই ব্যাগটা দিয়ে এইভাবে সাইডে একটু চেপে রেখে হাঁটতে হয়েছে। কিন্তু খারাপ লাগছে, এটা আমার নতুন জামা ছিল, এবার এই চুইংগাম আমি কি করে জামা থেকে তুলবো সেটাই ভাবছি। কেরোসিন তেল দিয়ে তোলা যায়, কিন্তু চেষ্টা করে দেখবো কেরোসিন দিয়ে তোলা যাচ্ছে কিনা। এটা একদম নতুন জামা তো, সেদিনই ফার্স্ট ওই জামাটা পরেছি বললাম না, ওই জন্যই আমার বেশি কষ্ট লাগছে, বুঝেছো। যে এই কাজটা করেছে তাকে যে আমি কত অভিশাপ দিয়েছি মনে মনে। এই যে দেখেছো কি শত্রুতা বলো তো তার সাথে আমার, কেন যে এরকম করলো। জামাটা যদি পুরনো হতো তাহলে আমার এতটা খারাপ লাগতো না। আর যখন এটা লাগানো ছিল না তখন কি ঘেন্না লাগছিল সেই সময়, একদম সাদা আঠালো চুইংগাম, মানে আমার রাগে ঘেন্নায় গা গিনগিন করছিল। বন্ধুরা তাহলে ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। এমনি তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম, আমি তো তোমাদের সাথে অনেক গল্প করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই গল্পটা। ভাবছিলাম বলবো কি বলবো না, তারপর আবার ভাবলাম না বলি, আমার সাথে তো এটা ঘটেছে সেটাই তোমাদের সাথে বললাম।